মোয়ান। আল্লাহ আমার বোনকে কেড়ে নিয়েছে অভয়া, কেড়ে নিয়েছে অভয়া। আমার কলিজাটাকে ছিঁড়ে নিল। আমার কলিজা ছাড়া আমি কি করে থাকবো? প্লিজ আপনি নিজেকে একটু সামলান, এখন পাগলামি করবেন না। কে শোনে কার কথা? মোয়ান নিজের মতোই কাঁদতে লাগলো। আমার বোন, আমার কলিজার টুকরো, আমি কি করে থাকবো ওকে না দেখে? আমার বোনটাকে আর কোনোদিনও আমায় ডাকবে না, শখ করে আমাকে আর তোতা আনতে বলবে না, ঝগড়ার পরে আমার থেকে সরি হিসেবে আরেকটা টেরি চাইবে না। ওর দুষ্টুমি, ওর হাসি মাখা মোমের মতন মুখটা না দেখে আমি কি করে থাকবো? আমার বোনকে বাঁচিয়ে দাও তোমরা, আমার কাছে এনে দাও, আমার বোনটাকে এনে দাও না। এতক্ষণ যার চিৎকারে কেঁপে কেঁপে উঠছিল পুরো হসপিটাল, সেই ছেলেই এখন শান্ত। গুটিসুটি হয়ে পড়ে রইল নোভার বুকে। থেকে থেকে ফোপানির আওয়াজ আসছে, কাঁপছে মোয়ানের পুরো শরীর, যা নোভা খুব সহজেই উপলব্ধি করতে পারছে। সে নিজেও কাঁদছে, তবে মোয়ানের কান্নার কাছে তারটা কিছুই না, ভাবলো নোভা। অবশেষে আরও কতগুলো মানুষের প্রিয় একটা মুখ বিদায় নিল পৃথিবী থেকে। সবাই কি করে নিজেদের সামলাবে? আচ্ছা, আমার ভাইয়া, নব ভাইয়া কোথায়? ও সইতে পারবে তো নিজের ভালোবাসা হারানোর কঠিন যন্ত্রণাটা? অপারেশন থিয়েটারে ঢুকতেই চোখের সামনে দৃশ্যমান হলো বেডে শুয়ে থাকা সাদা চাদরে মোড়ানো মোমকে। ওপাশ থেকে একজন নার্স মাত্রই বুকের দিক থেকে চাদরটা তুলে মুখমণ্ডল ঢেকে দিল তার। সহ্য হলো না নভের। হেই, কি করছো এটা? সরো। বলতে বলতেই দৌড়ে মোমের কাছে এসে নার্সকে সরিয়ে দিল। হাত বাড়ালো মোমের মুখের দিকে, চাদরের দিকে। এ কি, নভের হাতটা এমন কাঁপছে কেন? থরথর করে কাঁপছে। কেন কাঁপছে তা জানা নেই নভের। এই হাতে তো কতবার পিস্তল উঠেছে, ছুরি চালিয়েছে তুখোরভাবে। এই হাত দিয়ে কই, তখন তো এমন কাঁপেনি হাতটা। তাহলে আজ সামান্য মোমের মুখে চাদর সরাতে এমন কাঁপছে কেন? উৎস খুঁজে পেল না নব, খুঁজতে চাইলও না। এক টান মেরে সরালো মোমের মুখের ওপর থেকে চাদরটা। সাথে সাথেই ভেসে উঠল মোমের বিষাদে ভরা মুখশ্রী, যা দেখার সাথে সাথেই নভের নিঃশ্বাস নিচে পড়ল। সাথে শরীরটাও যেন একটু ঝুঁকে পড়ল। কাঁপা কাঁপা হাত দুটো রাখলো মোমের টসটসে দুগালে। আলতো চাপড় দিতে দিতে ডাকলো সে, মোম, এই মোম, তুমি ঘুমাচ্ছ? মাত্রই না হাসছিলে, আমি ডাকছিলে, মুহূর্তে তুমি ঘুমিয়ে পড়লে। চোখ ঘুরিয়ে তাকালো মোমের পুরো নিথর শরীরের দিকে, ভ্রু কুচকে বলল, তুমি এটা কেন পড়েছ? শাড়ি শাড়ি কোথায় তোমার? আমার বলতেটি পড়ি, হলুদ শাড়িটা কোথায়? আপন মনে এইসব বলছে আর এলোমেলো দৃষ্টি দিচ্ছে মোমেতে নব। অগোছালোভাবে তাকালো নার্স দুজনের দিকে, প্রশ্ন ছুড়ল, এই এই আবার মোমকেটে কি পড়েছ? হ্যাঁ, ওর হলুদ শাড়ি কোথায়? একটা নার্স অবাক হয়ে প্রশ্ন করল, হলুদ শাড়ি? সাথে সাথেই নব আলতো চিৎকার দিয়ে বলল, হ্যাঁ, হলুদ শাড়ি। আমার হলদেটে পরিটা শাড়িটা একটু আগেই তো পরেছিল, আমার সামনে গেল। ছুরি? বলেই নিজের হাত দিয়ে মোমের ডান হাতটা টেনে বের করলো চাদরের নিচ থেকে। কই, কাঁচের চুড়িগুলো তো নেই, হাতে তো ক্যানুলার লতা লাগানো। আবারও তাকালো নার্সগুলোর দিকে। এই চুরিগুলো কি করেছ? আমার মোমের চুরি কেন করলে? কি বলেছে আমার মোমের জিনিস ধরতে? চিৎকার করছে নব পাগলের মতো। নার্স দুজন উত্তর দিতে পারল না এই আজগুবি কথায়। তারা একে অপরের মুখে যা যাই করছে শুধু, আর সাক্ষী হচ্ছে এক প্রেমিক পুরুষের পাগলামির। নব ব্যস্ত হলো মোমেতে, উত্তেজিতও তার কণ্ঠ। ঘন ঘন মোমকে জিজ্ঞেস করছে, হে মোম, কি হলো? সব কিছু কি করেছো? চুরি, নুপুর, শাড়ি সব কি করেছো তুমি? এই চোখ খোলো, একটু আগে না হাসছিলে। এই মোম, ওঠো না মোম। এই মুহূর্তে ভেতরে এলো ডক্টর, যে একটু আগেই বাইরে গিয়ে মোমকে মৃত ঘোষণা করেছিল। অপারেশন থিয়েটারে এভাবে যাত্রার প্রবেশ যে নিষিদ্ধ। নবকে তো বের করতে হবে। এসেই নভের এমন ছেলে মানুষই দেখে ডক্টর বলল, মিস্টার আয়নিস্ট, উনি আর বেঁচে নাই, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। কথাটা শেষ করতে পারল না ডক্টর। নব পেছনে ফিরে রক্তচক্ষু নিক্ষেপ করলো ডক্টরের দিকে, আর চিৎকার করে বলে উঠল, কি সব বাজে বাজে কথা বলছেন? আমার মোমের কিচ্ছু হয়নি, আমি জানি ও এভাবে মরতে পারে না। ডক্টর দেখলো নভের লাল হয়ে যাওয়া চোখ দুটো, যেই চোখে স্পষ্ট পানি টলমল করছে। ওই তো কথার ফাঁকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। নব আবারও ব্যস্ত হলো মোমেতে। এবার আর আগের মতো মিহি কণ্ঠের ঢাক নয়, ধমকাতে লাগলো তার মোমকে সে। আগের মতো সোহাগীভাবে নয়, শক্ত করে চেপে ধরলো মোমের কাঁধ, ঘন ঘন ঝাঁকাতে লাগলো তাকে। এই মোম, ওঠো, অনেক হয়েছে, অনেক হয়েছে তোর নাটক। আর না, আমার কথা কানে যাচ্ছে না তোর? উত্তর কেন দিচ্ছিস না? ভয় কমে গেছে না আমাকে? ওঠ বলছে, মেরে ফেলবো, একদম তোকে মেরে ফেলবো।
আমার কথা না শুনলে কি হলো? ওঠ। এই এই এখনো চুপ করে আছিস কেন? সারাতে বলছি। বোম, আমার মাথা গরম করিস না বলতেছি। বোম, এই বোম, ওঠ। বোম, এবার যদি সারা না দিস কসম বলতেছে থাপ্পড় দেবো তোকে আমি। আমার কসম লাগে মম। ওঠ, সত্যি বলতেছে আমি এবার জোরে জোরে থাপ্পড় দেবো, ব্যথা পাবে কিন্তু বোম। ওঠ, ওঠ বলতেছে। নভের এমন পাগলামি দেখে কোনো উপায় না পেয়ে ডক্টর বাইরে থেকে তেজকে ডেকে আনলো। থিয়েটারের ভেতরে ঢুকতেই নভের এমন বেহিসাবি পাগলামি দেখে তেজের আত্মা কেঁপে উঠল। এসব কি করছে নভ? কী করে সামলাবে তেজ এখন নভকে? মাথা থেকে পা পর্যন্ত ঝাঁকুনি দিচ্ছে মোমের, বিছানাও ঝাঁকাচ্ছে, আশেপাশের সব জিনিসপত্র ঝাঁকাচ্ছে। টান লেগে স্যালাইনের স্ট্যান্ডটা পড়ে ঝনঝন করে শব্দ করে উঠল। তবে সেই দিকে কোনো খেয়াল নেই নভের। এতক্ষণে তো সে মোমকে জোরে জোরে থাপ্পড় মারতে লাগলো। এলোপাথারি থাপ্পড়গুলো কোনটা লাগছে মোমের গালে, কোনটা কানের গোড়ায়, আবারও কোনটা মাথায়। আর থেমে থাকতে পারলো না তেজ, পেছন থেকে গিয়ে ঝাপটে ধরলো নভকে। নব কি করছিস সব? সরে আয় তুই। নভ শুনল না, উল্টো বলল, তুই সরে যা তেজ, এই মেয়েকে আজ আমি মেরে ফেলবো। আমার কথা কেন শুনছে না? শাস্তি তোকে পেতে হবে। এই ওঠ বলছি। নব পাগলামি করিস না, সরে আয় তুই। নভ নিজের সর্বশক্তি দিয়ে তেজকে ধাক্কা দিয়ে বলল। তুই আমার ছাড় তেজ। তেজ ছিটকে পড়ল ফ্লোরে। নভের সুঠাম দেহের শক্তির কাছে তেজ নিতান্তই চুনোপুটি। নিজেকে সামলে উঠে দাঁড়ালো তেজ। আবারও নভের কাছে আসতে নিয়ে থমকে গেল একটা শব্দ শুনে। সে একা নয়, উপস্থিত ডক্টরস আর নার্স দুজনও ভীষণ অবাক। এটা কী দেখছে তারা? বেডের পাশে থাকা স্ক্রিনে টুট টুট শব্দ হচ্ছে, সাথে এতক্ষণের সমান লাইনগুলো আঁকাবাঁকা হয়ে চলতে শুরু করেছে। পাশে থাকা সংখ্যাও শূন্যের ঘর ছাড়িয়ে 3, 5, 6 করে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অস্পষ্ট স্বরে তেজ বলে উঠল, গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।